হ্যাঁ অন হয়ে গেছে ওই যা। আচ্ছা, নমস্কার। আমাদের একটা খুবই মানে উপভোগ্য শব্দটা এর সঙ্গে যায় কিনা জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট একটা শব্দ বা একটা তথ্য বা কি বলবো, আমি বলবো যে একটা দর্শন আমাদের সঙ্গে এনেছিলেন, যে এনলাইটেনমেন্ট, অর্থাৎ মানে জ্ঞান দীপ্তি। আমরা যখন থেকে মনীষদার থিয়েটার দেখা শুরু করেছি, সেই সময় আমি একটা লেখাও লিখেছি সাম্প্রতিক, ছোট লেখা চবু, যে নাগরিক থিয়েটারের যে ধরন, সেই ধরনের মধ্যে একেবারে শহরের কেন্দ্রে থেকে, নগরের কেন্দ্রে থেকে নিজের থিয়েটারের ধরনকে কীভাবে পৃথক করা যায়, কীভাবে একটা জনর তৈরি করা যায়, সেইটা তো তখন অত বুঝতাম না যে এই খোঁজটা কী আসলে। আমি সংকট থেকে মনীষদার থিয়েটার দেখা শুরু করেছি। আমি সেই বিরল ব্যক্তি যে মনীষদার ওই বয়সের অভিনয় দেখা সুযোগ পেয়েছি, এখানে যারা আছে তাদের মধ্যে। এবং আমি সেই বিরল ব্যক্তি, হয়তো আমাদের সময়কার যারা থিয়েটার দেখে জানি, থিয়েটার দেখতে বললে এক ধরনের নিষ্ক্রিয়, মানে আমি মনীষদার সাথে পরশু আলোচনাও ছিল যে এক ধরনের নিষ্ক্রিয়, যাবো সন্ধ্যেবেলা বেরোবো, নানা রকম। আর আমরা সেই কলকাতায়, আমি সঙ্গীতা, এরকম হয়েছে। তখন বাবান্দা বলে একজন ছিল বোধহয়, বাবান্দা আমাকে বলেছে যে তোর আবার আজকেও এসছিস। এরকমও ঘটেছে আর কি। মানে সেই সময় কালো স্রোত আর সীমার পরপর 2 রোববার সুজাতা সদনে অভিনয় হয়েছে। এই প্রতিটা বিজ্ঞাপন আমার মুখস্থ। মনীষদারা লিখতেন সুজাতা দেবী সদন, বাকিরা লিখতেন সুজাতা সদন। আমি এরকম পুঙ্খানুপুঙ্খ করে, এটা আমার কথার জন্য বলছি না, বলছি আরেকটি দলের চর্চাকে সম্মান দিয়ে বোঝার জন্য একটা চেষ্টা করা, আর কিছু। সেই চেষ্টা আজকে, সেই চেষ্টার যখন এইটুকু একটা অবয়ব আমাদের নিজেদের স্থানে নিজেরা এনে দেখতে পারি বা বুঝতে পারি, এবং আমাদের দলের যে থিয়েটারের ছাত্রছাত্রীরা তারা দেখতে পারেন, তাদের এই সুবিধাটুকু করে দিতে পারেন দেখার, যে কোথাও গিয়ে নয়, সেইটা নিজেদের কাছে সত্যি ওই এক ধরনের আত্ম উদ্দীপনার মতো কাজ করে। আর এইটা কাজ করে এই কারণে আরও, যে কোন থিয়েটার দেখবো, যে থিয়েটার আমি করতে পারি না বা যে থিয়েটার আমি ভাবতে পারি, সেই থিয়েটারই আমাকে একমাত্র উত্তেজিত করতে পারে। আমি সত্যি ম্যাকবেথ বাধ্য এই থিয়েটারটা ভাবতে পারি, তাই আমাকে এই থিয়েটার দেখতে উত্তেজিত করেছে। আমার ওর পারফরমেন্স দেখে মনে হয়েছে যে সত্যি এরকম পারফরমেন্স তো আমি ভাবতে পারিনি, যেখানে গোটা একটা 1 ঘন্টা 5-7 মিনিট বা 10 মিনিটের পারফরমেন্সে গোটাটাই একটা মিউজিক স্কোরের ওপর চললো, এই ঘটনা তো আমি ভাবতে পারিনি। তবে ফলত মনীষদাকে আমার শুধু একটাই জিজ্ঞাসা দিয়ে জাস্ট আলোচনার সূত্রটা ধরিয়ে দেওয়া, যে মনীষদা যখন উরুভঙ্গম চলছে তখন থেকেই আস্তে আস্তে বোধহয় ম্যাকবেথ বাদ্যর কাজ ছোট ছোট করে শুরু হচ্ছিল, আমি যতটুকু মানে খবর পাচ্ছিলাম বা জানছি। উরুভঙ্গম একটা ম্যাসিভ ব্যাপার, 6 ঘন্টা ধরে সারা রাত্রি ধরে অভিনয় হচ্ছে। তারপরেও একজন মানুষকে নিয়ে একটা থিয়েটার, সেটা এরকম একটা বৃহত্তর ট্র্যাজেডিকে ধরা, এবং ওই সময়কার মধ্যেও তুমি আরেকটা শেক্সপিয়ার করছো, 4টে শেক্সপিয়ারের ট্র্যাজেডিকে একসময় মিশিয়ে, একসঙ্গে একটি টেক্সটের মধ্যে মিশিয়ে, আবার একেবারে নিরলঙ্কার ভাবে, মানে কোনো অলঙ্কার নেই এই প্রযোজনার মধ্যে। অলঙ্কার বলতে আমি বাইরের আঙ্গিকগত অলঙ্কারের কথা বলছি। সেটা তুমি প্রথম কি করে ভাবি, সেখান থেকে যদি আমাদের আড্ডাটা শুরু হয়। আর বাকি কথা বাকিরা বলবেন, কারণ আমি আড্ডার সঞ্চালক নই, আমি শুধু কথা সূত্র ধরিয়ে দিই। ধন্যবাদ। হ্যাঁ, খুব ইনফর্মালি আড্ডাই হোক, এটার উপর বস প্লিজ। আসলে উরুভঙ্গমের গঠনের সাথে এই নাটকটার গঠনের একটা রাজনীতি খুব মেলে। উরুভঙ্গম যদি তুই মানে খেয়াল করিস, তাহলে ওটা কিন্তু একজন মানুষ কথা বলে পুরোটা, একজন মানুষের একজন মানুষের সংলাপ, তার সঙ্গে অনেকে সঙ্গত করে, অনেক কিছু ঘটে আশেপাশে। কিন্তু অরিত্র আসলে একা করা বা অনেকে করাটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে
আমি প্রচুর ভারতীয় ট্র্যাডিশনাল থিয়েটারের সঙ্গে আমার খুব সম্যক পরিচয়টা খুব গভীর এবং ঘন। আমি খুব নিজের উদ্যোগে, নিজের আকর্ষণে ট্র্যাডিশনাল যে থিয়েটার, কথাকলি, গুডিয়াট্টাম দেখেছি, খুব এক্সটেন্সিভলি ফোক দেখেছি। ছৌ, ইয়াকশাগানা আর্টিস্ট কর্ণাটকে যারা আছেন তাদের সঙ্গে আমার প্রত্যেক দিনের যোগাযোগ এখনো আছে, ছৌ শিল্পীদের সাথে আছে। আবার একই সাথে বিগত বেশ কয়েক বছর, কত বছর আমি হিসেব করে বলতে পারবো না, হিসেব মনে থাকে না আমার, 10-12 বছর তো বটেই, আমি খুব এক্সটেন্সিভলি ইউরোপের থিয়েটারের সঙ্গে আমার পরিচয় ঘটেছে। ইউরোপের থিয়েটার দেখেছি, গ্রটস্কি ইনস্টিটিউটে বসে ওর কাজের ডকুমেন্টেশন দেখা, বোথ পোল্যান্ড অ্যান্ড সমর্পণ করে গেছেন মারিও বিয়োগেনি, মারিওর সঙ্গে। তো এই দেখার প্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে যে সারা পৃথিবী থিয়েটারের এভলিউশনটা, মানে ভারতীয় থিয়েটারের অন্তরের মধ্যেই কিন্তু এই শক্তিটা আছে যে একজন অভিনেতা 7টা ইউনিভার্সকে তার শরীরের মধ্যে ধারণ করতে পারে, যেটা সিনেমা পারে না। সিনেমাতে একটা পাহাড় দেখাতে হলে পাহাড়ে গিয়ে শুট করতে হবে, কিন্তু আমাদের একজন অভিনেতা তার শরীরে শুধু পাহাড়, নদী, জল, প্রেম, ভালোবাসা, মানুষ, অনুভূতি, সবকিছু, 7টা ইউনিভার্স, আমি বলছি একটা ইউনিভার্স না, 7টা ইউনিভার্স যদি এক্সিস্ট করে, এখন তো মাল্টিভার্সের কথা হচ্ছে পৃথিবীতে, আরো নাকি অনেক ইউনিভার্স আছে, তাহলে সবকটা ইউনিভার্স একজন অভিনেতা তার শরীর দিয়ে ধারণ করতে পারে। এবার সেই ধারণ করাটার রূপটা কেমন হবে, সেটা একটা সেলিব্রেশন হতে হবে। ভারতবর্ষ একটা খুব মাল্টি কালার্ড দেশ, মানে আমি কালকে ত্রিশূর পুনামের একটা ভিডিও আমাদের মিউজিশিয়ানসদের দেখাচ্ছিলাম, তো ওরা প্রথমেই জিজ্ঞাসা করলো এটা কোথায়, এটা কোন দেশ? আমি বললাম কেরালা, তোমার নিজের দেশ। মানে এত অচেনা ভারতবর্ষের বাকি রংগুলো আমাদের এত অচেনা, শহরের ওই ঝলমলে কিছু জিনিসের মধ্যে থেকে ভাবি যে আমরা এত কমফর্ট, এত তৃপ্ত থাকি, যে সত্যি এতগুলো রং আরো ছড়িয়ে রয়েছে গোটা দেশটার মাটিতে, সংস্কৃতিতে, যে সেটা নোট করি না। এবার সেইখান থেকে যদি দেখা যায়, তাহলে আমাদের দেশে প্রচুর পারফরমেন্স জনরার আছে, রিচুয়ালস আছে। যেভাবে একটা বিয়ে হয় এক একটা প্রদেশে, ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গের মধ্যে এক একটা জায়গায় এক এক রকমের বিয়ের রিচুয়ালস আছে। শহরে অবশ্য এখন প্রধানত মারোয়ারি বিয়ের অনুকরণে সবকিছু হয়, ওই মেহেন্দি সঙ্গীত এসব হয় আর কি, কিন্তু তার থেকেও অনেক কালারফুল রিচুয়ালস কিন্তু বাংলা সংস্কৃতির মধ্যেই রয়েছে। সেলিব্রেশন রয়েছে, আর সেলিব্রেশন মানে কিন্তু সবসময় আনন্দের সেলিব্রেশন না। মহরমে যে সেলিব্রেশন হয়, গুড ফ্রাইডে যে সেলিব্রেশন হয়, সেটা তো আসলে একটা খুব বেদনার সেলিব্রেশন হয়। আয় না ভেতরে, আয় আয় আয়। এরা হচ্ছে আমাদের সেই জেনারেশন যাদের হাতে সমর্পণ করে চলে যেতে হবে। তাই জন্য বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের মনে হচ্ছিল যে একটা থিয়েটার হ্যাজ টু বি ভেরি সিম্পল। ভারতবর্ষের মতন একটা গরিব দেশে থিয়েটারের চেহারা কেমন হবে, কত সিম্পল, কত মিনিমালিস্টিক হতে পারে। আর যেহেতু আমাদের ট্র্যাডিশনেই সেটা ছড়িয়ে আছে, একটা কাছাকাছি একটা গুডিয়াট্টাম পারফরমেন্স সারা রাত ধরে হয়, একটা প্রদীপের 3টে সলতেতে, মাঝে মাঝে তেল আর সলতেটা পাল্টে দেওয়া হয়, তার বেশি তো কিছু লাগে না। আর গ্রটস্কি কথাগুলি দেখেছিলেন, দেখার পর বলছেন যে যখন পুরো থিয়েটারের অ্যাস্থেটিক্স এর কথা বলছেন, তখন বলছেন যে ইয়ে নেই, কি বলে, ইলাবোরেট কস্টিউমের দরকার নেই। তার মানে ওই কস্টিউম ছাপিয়ে আরো একটা শরীর উনি ভেতরে দেখতে পেয়েছিলেন ওই অত গর্জাস কস্টিউমের মধ্যে। আমাদের ম্যাকবেথটা ওইভাবে সেলিব্রেট করার ইচ্ছা হচ্ছিল। আমরা টুকরো টুকরো করে কাজ শুরু করেছিলাম, আমি, রাজু, নিলয়, 3 জনে মিলে শুরু করেছিলাম যে
মিউজিক্যাল রেজোনেন্সটা কেমন, উইথ আ মিউজিক্যাল রেজোনেন্স কি বডি রেজোনেন্সটা কেমন হতে পারে। তো 2-4 দিন রিহার্সাল করি, আবার সব হারিয়ে যায়, এরকম চলছিল। একবার বোধহয় সেটা কত সাল, আমার একদম সালটাল দিয়ে কিছু মনে থাকে না, এনএসডি ফেস্টিভ্যালে আমরা ডেনমার্কে ছিলাম, ডেনমার্ক থেকে ফিরলাম, পুরো টিম চলে গেল, কারণ দিল্লি হয়ে আমাদের ফ্লাইট ছিল, পুরো টিম চলে গেল, আমি আর রাজু শুধু এক বেলার জন্য থেকে গেলাম, কারণ মহারাজজি মানে বিরজু মহারাজ একটা ডেমনস্ট্রেশন করবেন এনএসডির আহ্বান। তা সেই লোভটা ছাড়া যায় না, বিরজু মহারাজ ডেমনস্ট্রেট করবেন এবং সেটা একটা থিয়েটার ইনস্টিটিউট, ন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, কেন শুনতে চাইছে কি দেখা যাক। তো দ্যাট ট্রিগার্ড আওয়ার ফাইনাল ইন্সপিরেশন। আমার মনে হলো আমরা পারবো, আমরা ঠিকই ভাবছি। তো উনি কিন্তু বিশেষ কিছুই করেননি, শাশ্বতী দি সবটা করছিলেন, উনি বসেছিলেন, বেশিরভাগ সময় জ্বর ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুবার বড় বিশ্ব ধরা থাকে আর কি একজন পারফর্মারের শরীরের মধ্যে। তখন মনে হলো পারবো, তারপরে করা হলো, ওইটাই শুরুয়াত। আচ্ছা, আমি খাচ্ছি, চা খাচ্ছি, কেউ কিছু মনে করো না, আমার শরীরটা বড্ড খারাপ, তাই আমি লাঞ্চ করিনি প্রপারলি, ওই টুকরো টুকরো খাচ্ছি, নানান রকম গাছপালা সেদ্ধ দিয়ে রেখে দিচ্ছে, হ্যানা ত্যানা সেই সব খাচ্ছি। চলো সকলের একটু প্রশ্ন বা যাই হোক মানে ইন্ট্রোডাকশন কারোর কিছু থাকলে দিয়া একটু বল, দিয়ার পারফরমেন্স দেখলো, দিয়ার অনুভূতি, বা দিয়া একটা অন্য ট্র্যাডিশনে বেশ কিছুদিন পড়াশোনা করলি, সেই জায়গা থেকে এই পারফরমেন্সটা দেখা এবং তোর এক্সপিরিয়েন্স শেয়ার কর আমাদের সঙ্গে। কি বলবো, ওটা তো মনীষ কাকু অনেকটা বলেই দিয়েছে যে যে ভারতীয় থিয়েটারে বা অভিনয়ের ক্ষেত্রে সেই অ্যাক্টরকেই আমরা মানে বলতে পারবো যে এই অ্যাক্টর যখন সে তার মধ্যে নারী এবং পুরুষের সত্তাটাকে ব্যালেন্সভাবে সে কি ওটাকে তুলে ধরতে পারছে, অডিয়েন্সের সাথে সেই কানেকশানটা কি হচ্ছে। এই কুরিয়ারটাপের প্র্যাকটিসটা অসম্ভব টেকনিক্যাল, আবার মানে প্রবলভাবে সাইকোলজিক্যাল। তো এই দুটোকে কি করে মেলায় যে সেটা শুধুমাত্র ওই ঠিক আমি শরীর দিয়ে কিছু করলাম, কিছু ছবি তৈরি করলাম, ওখানেই শেষ হয়ে যায় না, কিন্তু আমি আমার ভেতরে যেটা হচ্ছে সেইটা আমি দর্শকের মধ্যে কি ওটাকে জাগিয়ে দিতে পারছি। আসল উদ্দেশ্যটা রসাস্বাদন বা যাই হোক না কেন, যাই বলি না কেন, সেইটা কিভাবে, এটা খুব কঠিন প্রসেস। আমার মনে হয় যে সেই কারণেই এইদিকে বেশি হাতটা দিতে চায় না লোকজন, যে এটা অ্যাক্টরের পক্ষে অসম্ভব আর কি একটা ব্যাপার, যে তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে শুধু তোমার শরীরটাই আছে, অভিনেতার কাছে তো এটুকুই আছে, ওটাকে কিভাবে বার করবো। এই প্রসেসটার মধ্যে মানে কতদিন ও ছিল বা কিভাবে ও ডেভেলপ করতে করতে গেল, এটা যদি একটু। এটা আমারও প্রশ্ন। আসলে খুব চালু পুরিয়া আর কি, মানে একটা চালু পুরিয়া থাকে না, ও হচ্ছে সেই চালু পুরিয়া আর কি, মানে ও কনস্ট্যান্টলি নজর করে এবং খুব বুদ্ধি দিয়ে নজর করে আর কি। মানে পুনাতে একটা ওয়ার্কশপ করাচ্ছিলাম আমি, একটা ডেজ ওয়ার্কশপ, জাস্ট ডেমনস্ট্রেশন কাইন্ড অফ। তাতে আমি কি একটা কথা বলি, তখন ও তাপসকে ফিসফিস করে বলে, এবার কিন্তু রাজুদাকে ডাকবে কৈলাসধারানাম দেখার জন্য। কৈলাসধারানাম কুরিয়াট্টামের একটা এপিসোড আর কি, মানে সত্যি মানে তার কনটেক্সটে ওটাই হয় আর কি। ফলে ও ওই রকম মন দিয়ে নজর করেছে, ও খুব বেশি দিন চর্চা করেনি। মানে যেহেতু ওই আমাদের দলের কুরিয়াট্টাম প্র্যাকটিসটা এনএসডিরও আগে থেকে শুরু, মানে এনএসডি শুরু করেছে সম্ভবত অনুরাধাজির সময় থেকে, হ্যাঁ। কুরিয়াট্টাম থেকে তার জেস্টিকুলেশন আর তার সাইকোসোমেটিক প্রসেসটা দুটো কোথায় মিশবে, সেটা তো আসল খোঁজ একজন অ্যাক্টরের জন্য, আদারওয়াইজ দ্য ট্রেনিং ডাজ নট মেক এনি সেন্স। তাছাড়া
ট্রেনিংটার কোনো মানে হয় না আর কি। তা এই বছরটা আমরা ওই ট্রেনিংটা করাতে পারিনি, তার কারণ হচ্ছে যে এই করোনা, লকডাউন ইত্যাদি। কিন্তু ওরা মানে ওটার পেছনে মানে লেগেছিল, যেহেতু ওর কাছে এটা ইম্পর্টেন্ট ছিল যে মনীষ মিত্র কোন লেগেসিটা তৈরি করতে চাইছে, বা মনীষ মিত্র কোন থিয়েটার ল্যাঙ্গুয়েজটা অ্যাক্টরের শরীরের কোন ভাষটা দিয়ে তার থিয়েটারের শক্তি তৈরি করার জন্য, এই খোঁজটা ওর জন্য খুব স্ট্রং ছিল। যার জন্য কন্টিনিউয়াসলি কুরিয়ারটা দেখছিল, এবং এমন অনেক ভিডিওসও দেখেছে, এবং দেখা মানে কি মানে একদম ক্লাস করার মতন করে দেখা, মানে একটু দেখলাম স্ক্রল করে অন্য কোথাও চলে গেলাম, ওরম না আর কি, কখনো ল্যাপটপে কখনো ফোনে দেখা আর কি। আর উষা নামদিয়া হচ্ছেন ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র অ্যাক্টার্স, আমানুল মাধব চাকিয়ারের পরের জেনারেশন। আর সুরাজের দুটো অনলাইন ক্লাস করেছিল ওরা, মানে ট্রেনিং বলতে ওইটা। আর রাজুকে খুব কাছ থেকে দেখেছে। রাজু ওয়াজ ইন আ প্রসেস যেখানে এই ল্যাঙ্গুয়েজটা ওর শরীর দিয়ে বুঝতে শুরু করছিল আর কি, বা ধারণ করছিল কিভাবে অল ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ট্রেনিংস বা জেস্টিকুলেশনস বা অ্যাস্থেটিক্স একজন অ্যাক্টরকে এই সমস্ত কিছু শরীর মন দিয়ে ধারণ করতে সাহায্য করে। এই প্রসেসটা রাজু অনেকটা এগিয়ে গিয়েছিল। তারপরে ও এখন আর আমাদের সাথে নেই, ওর অন্য পথ খুঁজে নিয়েছে, ওর কাছে অন্য অনেক জিনিস আকর্ষণ করছে, হতেই পারে আর কি। রাজুকেও খুব ক্লোজলি দেখেছিল। এই নাটকটার মহড়া খুব বেশি দিন হয়নি, 1 মাস খানেক, 5-6টা রিহার্সাল হয়েছে। হ্যাঁ, মানে 5-6টার বেশি হয়নি, তাই তো? এবং আমি তাপসকে বেরিয়ে বললাম তোর থেকে ভালো করবো, আমি পারি না। আসলে কোলাবোরেশনটা যখন হয়, যে মিউজিশিয়ান বসেছে, আমি বসেছি, ও বসেছে, ওরা বসেছে, ওটা ফাংশন করছে কি করছে না, ফাংশন করছে কি করছে না, করতে করতে ধারণ করে। তো মিউজিশিয়ানও একটা ধারণ করে, ও একটা ধারণ করে, মানে আমাদের অ্যাক্ট্রেসরাও একটা ধারণ করে, করতে করতে ওটা হয়ে যায় আর কি, বা হয়ে গেছে। ওকে 6টা রিহার্সাল হয়েছে, কিন্তু যেটাকে বলে তার আগের থেকে যে তোমাকে দেখা বা তোমার কথাগুলো শোনা, সেটা নিশ্চয়ই অনেক আগের থেকে হয়েছে। মানে ধরো 6টা রিহার্সাল হয়েছে, কিন্তু তার আগে তোমার নানান কথা, মানে আমি বলতে চাইছি সেরকম কি হয়নি। হ্যাঁ, সেটাই বলছি যে অন্তত তোমাকে দেখার মতো দেখাটাও খুব যত্ন নিয়ে, খুব মাইন্ডলি করেছে আর কি। মানে আমার বালিশের পাশে কোন বইটা পড়ে আছে সেটাও নজর রেখেছে। সেটাই বলছি, এক্স্যাক্টলি। এটা কিন্তু ওই 6টা রিহার্সালের বিষয় নয়, কারণ ও যেটা করেছে ওটা অন্তত ওর ওই যে 3 বছরের যে অভিজ্ঞতা ধারণ করা, সেটা যদি না হতো তাহলে করা যেত না। এটাও সেটা খুব ভালো করে ট্যাকল করেছে। ব্যাপারে যেটা খুব ইন্টারেস্টিং লাগে আমার, এখন খুব বলতে ভয় হয়, কারণ এই নগর কেন্দ্রিক থিয়েটার চর্চার এত গ্ল্যামার যে রাজু এত দূর এগিয়ে হারিয়ে গেল, তাই এখন আর কারোর সম্পর্কে বলতে খুব ভয় হয় যে সে কতদূর একটা লেগেসিকে ধারণ করবে, বা সেটাকে সেই ইউনিকনেসটা তার সেটা তুমি খুঁজে বের করো, এবং তুমি তৈরি করো, সেটা তো ডিরেক্টরের কাজ। কিন্তু সেই লেগেসিটা তো এই বয়সে দাঁড়িয়ে মনে হয় না কেউ ক্যারি করবে আর কি। মানে সময় কি হারিয়ে যায়, তার আইডেন্টিটি থেকে সরে গেল, মানে মানে ভালো মন্দ প্রশ্ন না, সে হয়তো শাহরুখ খানের থেকেও বেশি বিখ্যাত হলো কিংবা বড় কাজ করলো, কিন্তু সে এই লেগেসিটা ধারণ করতে পারলো না, সেখানে হারিয়ে গেল। এই জার্নিটা, এই 22 বছরের জার্নিটা কি 18 বছরের জার্নিটা, তখন ওটা ইউজলেস হয়ে গেল, হারিয়ে গেল আর কি, বুদবুদের মতো। তাই ভালো মন্দ জাজমেন্ট করছি না, কিন্তু হারিয়ে যাওয়া। আর ওর যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে আর কি, সেটা হচ্ছে ম্যাকবেথ বাগদোর ফার্স্ট শো এর দিন খুব ধুমধুমার হয়ে যায় আর কি।
ধন্যবাদ হয়েছে এই কারণে যে রাজু 100টা এই নাটকের অভিনয় করেছে, জাস্ট 100 shows, and it was internationally applauded. অন্তত 16টা ইন্টারন্যাশনাল শেক্সপিয়ার ফেস্টিভ্যালে এটা পারফর্ম হয়েছে। দিস ওয়াজ দ্য অনলি প্লে টু বি ইনভাইটেড টু লন্ডন অ্যান্ড স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন, শেক্সপিয়ারের নিজের দেশে। অভিনয়টা হয়নি কারণ আমরা যেতে পারিনি, আমাদের ভিসা হারিয়ে চুরি হয়ে গিয়েছিল কোপেনহেগেন স্টেশনে, সেটা আলাদা গল্প। আর আরিয়ানা মুশকিন থিয়েটারে, থিয়েটার দুসরাতে আরিয়ানা মুশকিন 12-14 জন লোককে নিয়ে ম্যাকবেথ বাদ্য দেখেছিলেন। দেখার পর মানে আমার হাত ধরে জিজ্ঞাসা করেছিলেন যে ওকে আমার অভিনেতাদের জন্য আরেকটা শো করতে পারে প্লিজ। সো দিস ওয়াজ দ্য কাইন্ড অফ রেসপন্স দ্যাট রাজু হ্যাড রিসিভড এভরিওয়্যার। মানে সবসময় রাজু এই রেসপন্সটা পেয়েছে। 10-12 মিনিট আমি লাইট বোর্ডে দাঁড়িয়ে থাকতাম, 10-12 মিনিট ধরে ওভেশন হতো, বিদেশিরা দাঁড়িয়ে হাততালি দিত। ঠিক তার পরের মাসে আমাদের ভিসা ছিল, সেনজেন ভিসা ছিল বলে সম্ভব হয়েছিল আরিয়ানা আবার 4টে অভিনয়ের জন্য ডেকে পাঠান সিজন 2 ইউজেনিও ছুটে এসেছিলেন, বলেছিলেন যে এটা কি, হোয়াট ইজ দিস। রতনথিয়াম বলেছিলেন আমার অনেকদিন ধরে কিছু করতে ইচ্ছা করছিল না থিয়েটারের কাজ, এবার মনে হচ্ছে আমি একটা নতুন নাটক করবো। এরকম সব কাইন্ড অফ রিয়াকশন। বি জয়শ্রী থিয়েটারে রাজু যখন অভিনয় করেছিলেন, জয়শ্রীজি মানে 15 মিনিট ওর সঙ্গে লাস্টে নেচেছিলেন এই বয়সে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে। সো ইট হ্যাড আ সাকসেস স্টোরি অফ 100 shows। তারপরে একটা শো করতে যাওয়া পরিচালকের পক্ষেও, পরিচালক তো মেশিন নয়, পাথর নয়, তো অনেকগুলো খরম তো তারও ভেতরে ভেতরে হয়। ফলে ওই আবার 101তম একটা অভিনয় আর একজন অভিনেতাকে নিয়ে, সেটার মধ্যে যেমন একটা মিশন থাকে, তার আর্টের এক্সিস্টেন্সের লড়াই থাকে, তার ক্রিয়েটিভিটির এবং আর্টিস্টিক এক্সপ্রেশনটাকে রেজিস্টার করানোর জেদ থাকে, তেমন হিউম্যান রিলেশনসের পার্সপেক্টিভে তো একটা বড় ক্ষরণও হয়। কারণ প্রত্যেকজন পরিচালক তো অভিনেতাকে ইন্ডিভিজুয়ালি ধরায়, সব সম্পর্কগুলো সাবজেক্টিভ। ফলে আমি ভীষণ আমার মধ্যে ছিলাম না আর কি। ও খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল, মানে ডিসঅ্যাপয়েন্টেড ইজ নট দ্য কারেক্ট ওয়ার্ড। ও খুব টেন্সড ছিল যে ও প্রথম এই কাজটা এই দলে করলো, মিউজিক বাজানোটা আর কি। এবং তা কিন্তু তার এবং কিছু লোক এসেছিলেন শোটা দেখতে যে মেলাতে, অথচ ওটা ওই নাটকটার এই নাটকটা ইউটিউবে আছে, কেউ একটু দেখতে পারো। ওই সামান্য বিদেশের ক্লিপিংস আছে আগের ম্যাকবেথ বাদ্যটা, দেখলে সম্পূর্ণ আলাদা। মানে আমরা এইবার এখন যখন করছি তখন আমরা ওই ফিজিক্যাল ক্রুডিটিটা আরো গভীরভাবে পৌঁছতে পেরেছি। ওখানে তবু কিছু বাধ্য ছিল, এখানে শুধুই অ্যাক্টরের সাইকোসোম্যাটিক বডিটা। তা ওই বোথ দ্য গ্রুপ যারা দেখতে এসেছিলেন এবং জাজ করতে এসেছিলেন, আর যারা আনন্দ করে দেখতে এসেছিলেন, আর যারা রাজুর হারিয়ে যাওয়াটাকে রিগ্রেট করতে এসেছিলেন, সেই সমস্ত গ্রুপের লোকেরাই খুব আনন্দ করে হইচই করে ওকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং স্ট্যান্ডিং ওভেশন হয়, লোকে চেঁচিয়ে বলতে আরম্ভ করেন। কলকাতার অনেক সেলিব্রিটি ডান্সার্সরা এসেছিলেন, অনেক সেলিব্রিটি সাইকিয়াট্রিস্ট দুজন এসেছিলেন, এরকম মানে একটা মিক্সড অডিয়েন্সের মধ্যে খুব অ্যাপ্রিসিয়েটেড হয়। কিন্তু ফেরার সময় আমি একটা উবারে, ও একটা উবারে, ও আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে বলল যে আমানুর মাধব চাকিয়ারের এই ভিডিওটা দেখো, এটা বোধহয় তুমি দেখোনি। মানে ও শো শেষ করেই আবার ও লার্নিং প্রসেসটা ইনিশিয়েট করেছিল, মানে ওটাতে ভেসে নেই আর কি। তাতে আমার খুব এক্সাইটেড লেগেছিল যে মানে একটা ফার্স্ট শো এর একটা ধকল যে কোনো অভিনেতা আমরা বুঝতে পারি কি থাকে আর কি, সে ছোট বড় যাই করি না কেন। তারপর অত বড় একটা কাজ করে তারপরে তার একটা অ্যাপ্রিসিয়েশন পেয়ে আবার একটা ভিডিও দেখতে প্রবৃত্ত হয়ে যাওয়া। আমি ওকে মাঝে মাঝে বলি যে তুই এত ওয়ার্কহলিক হয়ে যাস না, তুই একটু ছোটদের মতন ভুল টুল কর, দেরি করে আয়, একটু তো মানে প্রত্যেকটা বয়সের তো নিজস্ব স্বাভাবিক কিছু বিষয় থাকে, সেইগুলো ফিরে পা আর কি। হারিয়ে যেও না।
লাস্ট পর্যন্ত ওটা ভাই কোনো বাধা নিষেধ হয় না। ওটা না আমরা চাই তুমি থাকো, মনীষার কাছে থাকো, অ্যাট লিস্ট থাকো। এমন একটা রসায়ন সামাজিক ভাবে ঘটে যে ধোয়া তাতে হবে, হ্যাঁ ধোয়া গন্ধ তাতে হবে। এবার ওর যে কি রে কেমন আছিস? হ্যাঁ আমাদের জন্য ফাংশন করলো ম্যাকবেথ বাদ্য, মানে কিরকম মনে হলো? ভবিষ্যতে ফাংশন করলো, মানে ম্যাকবেথ কনটেক্সটে মিলিয়ে দেখলি নাকি এমনি দেখলি? ভাবছিলাম যে দেখবো কি দেখবো আমি প্রথমেই সতর্কীকরণ দিই সবাইকে যে আমার না মিলিয়ে দেখাটাই বেটার, ভালো। মানে কেননা অনেক অনেক ধরনের চিন্তা আলাদা আলাদা করে কিন্তু মাথায় আসছিল। টোটাল যে ফিজিক্যাল মুভমেন্ট গুলো তাতে কিন্তু অনেক ভাবে আলাদা আলাদা করে আমাদের চিন্তাগুলো মানে ওটা যদি সরিয়ে দেখি যে অন্য একটা চিন্তা কিন্তু আসছিল মাথার মধ্যে। একদমই তাই। না আমার খুব একটা মনে হয়নি যে এটা কি মিলছে না, মানে ওই ব্যাপারটা ওটা নেই যে একটা নাটককে এভাবেই দেখতে হবে, এভাবেই তার অভিনয় হবে, এভাবেই তার প্রেজেন্টেশন হবে, এই বিষয়টা যেহেতু আর মাথায় নেই তাই জন্য অনেকে ওটা ট্রেন্ড হয়েছে, হ্যাঁ অনেকে ট্রেন হয়েছে, মানে ওয়ার্কশপ হিসেবেও দেখেছে, হয়তো দেখতে দেখতে হয়তো ঢুকে গেছে ওই ব্যাপারটার মধ্যে, মানে পারফরমেন্স দেখছে এটা, হ্যাঁ তাই তো এটা তুলছে কোনো ভারী ফিজিক্যাল প্রিপারেশনটা যদি মানে কিছু জন্মের মুহূর্ত দেখছিলাম বারবার, মানে বারবার মনে হচ্ছিল কোনো কিছু জন্মের মুহূর্ত, দুঃস্বপ্ন, হ্যাঁ, এবং সেটা নানান ভাবে দেখছিলাম। অ্যাকচুয়ালি ভাবার সময়টুকু পাওয়া যায়নি, তার কারণ একমাত্র কারণ হচ্ছে আমি বলছি মানে আমার ক্ষেত্রে ওর এনার্জি এতটা এনার্জেটিক ভাবে করেছে, মানে কখনো কনসেন্ট্রেশন লুজই হয়নি যে ভাববো যে এটা ম্যাকবেথের সাথে যাচ্ছে না ভাবাই আসেনি, মানে খালি দেখে গেছি। মানে আমি সারাটা দিন আমার প্রচণ্ড মানে অভিদাকে বলেছিলাম যে আজকে দেখতে পারবো না হয়তো, কিন্তু যত কষ্ট হোক তাড়াতাড়ি এসছি। আমি ভাবছিলাম টায়ার্ড হয়তো ঝিমুনি আসবে, বাট এত হাইলি এনার্জেটিক পারফরমেন্স করেছে, মানে এমন করেছে আমি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারিনি, আর ভাবতে তো পারিনি যে এটা ম্যাকবেথ হচ্ছে না ম্যাকবেথের সাথে যাচ্ছে না, ভাবতেই পারিনি, শুধু দেখে গেছি, বয়ে গেছি, জাস্ট ফ্লোড ডাউন, এরকমই ব্যাপার। থ্যাংক ইউ। আর বেশি অ্যাপ্রিশিয়েট করো না, একটু ক্রিটিক্যালি বলো, তাহলে ওর ভাষাটা তাড়াতাড়ি হবে, হারিয়ে যাওয়াটা তাড়াতাড়ি হবে। থাকলে একজন অ্যাক্টর যে কোনো জনারের থিয়েটারে খুব সাকসেস পাবে বলে আমার ধারণা। আমার এখন ওই জন্য নতুন প্রযোজনা করার থেকে এই যে আমি 2টো সেকশন অফ অর্গানিক থিয়েটার ওয়ার্কশপ করলাম, একটা পারলাম না ইয়ের জন্য, কোভিডের জন্য, তাতে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছে। জানুয়ারিতে তো পুরোটাই বাংলার বাইরের ছেলে মেয়েদের দ্বারা ভর্তি ছিল, ফেব্রুয়ারিতে মাত্র 4 জন এসেছে। আমার খুব ইচ্ছে করছে যে এই মেথডোলজিটা নিয়ে একটু কথা হোক, একটু আলোচনা হোক, একটু প্র্যাকটিস করে দেখুক সবাই, তাতে হ্যাঁ খুব মজার, হ্যাঁ আর খুবই মজার, দারুণ মজার। মানে কি বলবো, ব্যক্তি হিসেবে আমাদের কিছু ইমোশনাল ব্লকেজ থাকে, তো সেগুলো কোথাও ভাঙতে গিয়ে তোমাকে একটা আলটিমেট একটা জায়গায় তোমার একদম পৌঁছায়। ভেরি ইম্পর্টেন্ট কথা, ঠিক এটাই করি এই অর্গানিক থিয়েটার ওয়ার্কশপ গুলোতে, ওই ব্লকেজ গুলো ভাঙার কাজটাই হয় আর কি। মানে একটি ছেলে সে দলে এসছে এই নতুন আর কি, মাস 10 হবে, 10 মাস এসছে, মানে বুঝতেই পারছিস তার সঙ্গে 5 মাস আমাদের ভার্চুয়াল ইন্টারাকশন হয়েছে, 5 মাসটাকে আমরা ফিজিক্যালি দেখছি আর কি। তা সে ছেলেটা রবীন্দ্রনাথের গান গায়, কিন্তু কথা জোরে বলতে পারে না, মানে সে কিছুতেই খুলছে না আর কি। তাকে আমি একদিন বললাম যে তুমি একটু দাঁড়িয়ে খিস্তি করো তো বাবা, একটু প্রাণ খুলে খিস্তি করো। তো তা সে বললো এটা কি কোনো প্রক্রিয়া হলো? বুঝতে পারছি এটাই ওর জন্য প্রক্রিয়া আর কি, কারণ ওর সংবেদনশীলতাটা, একজন অ্যাক্টরের সংবেদনশীলতাটাও এক ধরনের ব্লকেজ। একজন অ্যাক্টর সংবেদনশীল হবে কেন? সে যা হতে বলা হবে, যা হওয়ার দরকার হবে তাই হবে। সংবেদনশীলতাটাও কিন্তু কোনো ক্ষেত্রে খুব স্ট্রং ব্লকেজ।
আর ওই ব্লকেজ গুলো ভাঙতে ভাঙতে যেতে হয় আর কি। মানে একটা দুঃখের অন্তিম, একটা মানে রাগের অন্তিম, মানে শেষ পর্যন্ত কি হবে সেটার যে নিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটা মানে মানে কিভাবে যে তুমি নিয়ে যাচ্ছ সেটাই তো মানে তুমি সেই জন্যই বোধহয় মানে সেইটা একটা একদিন সত্যি দরকার। মানে অভি অনুমতি দিলে আমরা অমলালতেও করবো, আমাদের মিউজিশিয়ানদের টিমটাকে লাগবে, আচ্ছা কারণ আমার অনুমতি কবিতা অনুমতি দিও কিন্তু। আমাদের মৌলিকতা ওইটুকু জায়গাতে যে আমি সবটাই আমার ট্র্যাডিশন থেকে শিখেছি, আমি সবটাই ওই ইউরোপিয়ান থিয়েটারের চালচিত্রে নিজের ট্র্যাডিশনটাকে মিলিয়ে দেখতে দেখতে শিখেছি। মৌলিকতা হচ্ছে যে ওই মিউজিক কিভাবে, মিউজিক কগনিশন কিভাবে কাজ করে, মিউজিক কিভাবে সাইকোসোমেটিক জার্নিটাকে ইনিশিয়েট করে, মিউজিক কিভাবে শরীরটাকে অদল বদল করে দিতে পারে, সেই জন্য মিউজিশিয়ানরা থাকলে সুবিধা হয়। একদিন বা 1.5 দিন কাজ করলে খানিকটা ধরাতে পারবো আর কি যে কিভাবে চূড়ান্ত জায়গাটা নিয়ে যাওয়া হয়। তবে সর্বক্ষেত্রেই ওই প্রসেসটা ইউনিক এবং আলাদা। তাপস তো উরুভঙ্গমে লিড করতো না, তাপস তো উরুভঙ্গমে একটা ধারে বসে গং বাজাতো। তারপরে এখন তাপস 6.5 ঘন্টা কথা বলে, নাটকটা আরো 1 ঘন্টা বেড়েছে, 6.5 ঘন্টা একা কথা বলে। এবার তাপস যখন শোয়ের শেষে কার্টেন কলে আসে তখন ক্রিকেটে ইডেনে 6 মারলে যেরকম হুল্লার ওঠে অডিয়েন্সে, সেরকম হুল্লার হয় আর কি। তাপসকেও কিন্তু একটা ইউনিক প্রসেসের মধ্যে নিয়ে যেতে হয়েছে, যেটা ওর সঙ্গে মেলে না। একদিন ওকে বলেছিলাম যে তুই বল। হ্যাঁ, তাপস কিন্তু চালু পুড়িয়া ছিল না মনে তো কখন। তাপস ভীষণ ভালো মানুষ ছিল, এটা হচ্ছে ডিফিকাল্ট। ওই সংবেদন ব্যাপারটা ছিল। হ্যাঁ, ওইটা ওই সংবেদনশীলতা কাটাতে হয়েছে। ওকে একদিন বললাম যে তুই, তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, সন্ধ্যের কাছাকাছি আর কি, তাহলে তুই খালি গায়ে খালি পায়ে কারোতলা শ্মশানে চলে যাবে, ওখানে 3-4 ঘন্টা থাকবি, তারপর ফিরবি। কারণ ভেতর থেকে কিছু ঘটছিল না আর কি, তাই ওকে একটা চার্জ দেওয়া দরকার ছিল। তার খানিকটা বাদে আমাদের পাড়ার একজন ফোন করেছে, তিনি অটো চালান। কি তাপস কোথায়? আমি তো বুঝতে পেরেছি, মানে তাপসকে সে দেখেছে ওই অবস্থায় গড়িয়াট পড়ে, সেখানে হচ্ছে তাপস পাগল হয়ে গেছে। তাপস পাগল হয়ে গেছে, খালি পায়ে হনন করে হাঁটছে, খালি পায়ে খালি গায়ে হনন করে হাঁটছে। বল না তুমি কোথায়, সিরিয়াস ব্যাপার আছে। কি সিরিয়াস ব্যাপার বলো, সিরিয়াস ব্যাপার শুনি একটু। তখন বলছে যে হরিহাট মোড় দিয়ে খালি গা খালি পায়ে একটু চলে যাচ্ছে। মনে তো হবে যাক, তার কথা শুনেছি, ঠিক আছে। যাক তাহলে ও শুনছে কথা, মানে দূরে গিয়ে জামা পরে নেয়নি বা, এবং ওর কাছে না কোনো অপশন ছিল না, কারণ সপ্তাহ দলের ঘরেই রাখা ছিল। আর মানে প্যাকে 20 টাকা দিয়েছিল, বলে ফেরার সময় শুধু অটো পেলে নিস আর কি, রাত 2-2:30 বেজে যেতে পারে, কখন তো ঠিক নেই। আর তোর কি হয়েছিল শ্মশানে বল? না সেরকম কিছু না, ওই এক একটা টিম আসে ক্রেমেটোরিয়ামে দেয়, তারপর তারা বেরিয়ে যায়, এরকম সব রিচুয়ালসটা হচ্ছে। হওয়ার পর একজন খুব অনেকক্ষণ ধরে আমাকে অবজার্ভ করছে, তারপরে সব রিচুয়ালস হয়ে যাওয়ার পর যখন ক্রেমেটোরিয়ামে চলে গেল, তারপর আমার কাছে এসে বললো খুব ভালো বাড়ির ছিল বলে মনে হয়। এরকম তো হলো এরকম। আমি পুরো নির্বিকার ভাবে তার চোখে দিকে চেয়ে আছি, কিছুই বলছি না, কি বলবো, হাসি পাচ্ছে, তখন সব শেষ আর কি। তারপরে বলছে যে 10টা টাকা একটু রাখো। আমি তাকে নির্বিকার ভাবে বললাম যে না। পরে আমার সবাই বলেছিল ওটা রাখতে পারতিস, কাজে লাগতো। আর অটোতে উঠতে দেয়নি ফেরার সময়? ও হ্যাঁ, সেটা না, সেটা আরেকদিন হয়েছিল, সেটা একাডেমি থেকে যেদিন বলেছিল সেই দিন। ভেবেছি কি খালি 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 গায়ে মানে এক্সাইট মোড় থেকে হেঁটে ভবানীপুরের ওখানে পেছনে প্রচুর আওয়াজ শুনছি। সিনেমাটা তখন খোলা ছিল, সিনেমা হলগুলো, পেছনে প্রচুর আওয়াজ শুনছি। কোনোক্রমে এসে এতে হাজরা অটো স্ট্যান্ডে এসে অটো উঠতে গেছি, হবে না নেমে যা।
যাদের আমি বললাম- ইনহিবিশনস বেশি থাকে না, হ্যাঁ আমি বললাম আমি টাকা দিয়ে যাব, আমি সামনে বসে যাব। তারপরে পরের একজন অটোওয়ালার কিছু একটা মনে হয়েছিল, সেগুলো আপনি আমার অটোয় বসুন। যাদের ইনহিবিশন যত বেশি থাকে না তাদের দেখবি অনেক তত বেশি শরীরটাকে আড়াল করার চেষ্টা বেশি থাকে। ওয়ান্স ইউ এক্সপোজ ইউর বডি, যেই শরীরটা এক্সপোজ হয় তখন কিন্তু অনেকগুলো ইনহিবিশন কেটে যায়। এখন শরীরটা কিভাবে এক্সপোজ করছে সেটাও একটা ব্যাপার। চোখ কান বন্ধ করে রাখ, মনে হচ্ছে চলো হবে না, তাকে সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে যে মাই বডি ইজ এ টুল, আই এম অ্যান অ্যাক্টর, মাই বডি ইজ এ টুল। আমার জন্য আমার শরীরটা একটা অস্ত্র, একটা যন্ত্র। ফলে দেখছে ইটস মাই ডিরেক্টরস ইনস্ট্রাকশন, সুতরাং দেখো তুমি, ইউ উইল টেক কেয়ার। আমাদের মনে আছে তুমি পড়েছিলে যে আমরা পরপর শুয়েছিলাম আমাদের সবাই, ওটাকে কভার করতে 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 সে ছেলে না মেয়ে সেটা নয়, সে কভার করতে করতে গিয়ে আলটিমেটে ওখানে গিয়ে পৌঁছানো। তা আরো তো অনেক ফিজিক্যাল মুভমেন্ট তুমি করিয়েছিলে, সেগুলো মনে আছে, এবং শেষ দৃশ্যটাও আমার এখনো আজও চোখে ভাসে। মানে সে তোমাকে আর ছাড়বো না আমরা, এরকম। ভয়ঙ্কর কান্নাকাটি করেছে, প্রচুর কান্নাকাটি হয়েছিল। হ্যাঁ। তবে উনি শুধু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান থিয়েটারে অ্যাক্টরের কোনো জেন্ডার নেই আর কি। মানে ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুর ওই রঙ্গমঞ্চ প্রবন্ধটায় এটাকে একটা মানে পাশ্চাত্য বর্বরতা বলেছেন, যে ছেলেরা ছেলেদের অভিনয় করবে, মেয়েরা মেয়েদের অভিনয় করবে। ফলে আমরা অনেকদিন ওটা থেকে বেরিয়ে এসেছি এবং কারোর অসুবিধা হচ্ছে না অ্যাকসেপ্ট করতে আর কি। একটু দেখাই, সেটা বরং ইন্টারেস্টিং হবে। দেখিয়ে অনেকগুলো আছে, হ্যাঁ পূর্বভূমি তো আছে, পূর্ববঙ্গে অনেকগুলো আছে, অনেকগুলো জায়গা আছে। একটু দেখাও, শুধু মাইক বাজিয়ে চলে গেলে মনে দুঃখ হবে। কি করবে না ওরা নেই, ওরা সে দেখো যে জেন্ডারের প্রয়োজন নেই, মানে তুমি স্ত্রী হয়ে উঠতে পারো। নারী হয়ে ওঠাটা সেলিব্রেট করা আর কি। শৃঙ্গার মেবি পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ। উড়ুবাংলা অন্য মিউজিকে হয়, অন্য পুরোটাই অন্য। উড়ুবাংলা একটা জায়গা আছে, সেটা ও এখন ওর মতো করে করবে। উড়ুবাংলা যেমনটা হয় সেরকমটা করবে না, সেটা হচ্ছে বা ওটার আধারে কিছু একটা করবে। দুষ্যন্ত শকুন্তলাকে দেখে ওয়েস্টার্ন থিয়েটারে, প্রশ্নটা হচ্ছে তারপর কি হয়, মানে উত্তর হচ্ছে তাদের প্রণয় হয়, তারপর কি হয়, তাদের বিবাহ হয়, তারপর কি হয়, তাদের সন্তান হয়, তারপর কি হয়, ইত্যাদি। আর আমাদের থিয়েটারে, আমাদের ট্র্যাডিশনে আমরা বলি যে দুষ্যন্তের সঙ্গে এই হয়, ওই হয়, এই হয়, শান্ত হয়ে বসুন ভাই, আজকে সারা রাত শুধু সিঙ্গারটা দেখাবো, আজকে সারা রাত শুধু দুজনের প্রেমটা সেলিব্রেট করবো, এর বেশি উত্তেজনা নেবেন না। So দুষ্যন্ত means শকুন্তলা maybe. মিউজিকটা খুব স্লো না, ঠিক আছে হয়ে যাবে।
চেয়ে কোনো লাভ নেই। ও পুরো নাটকটায় বোধহয় দুবার দুটো কোডিফিকেশন ব্যবহার করেছে। একটা হচ্ছে যে দেখেন রাজা, এবং তখন বলেও দেয় যে কিং ডাঙ্কন, এটা রাজার মুদ্রা, কিন্তু মুদ্রা ব্যবহার করে যেটা ভবিষ্যৎ বললো, ইঙ্গিত করলো, মানে ট্র্যাডিশন থেকে প্রচুর কিছু নেওয়ার আছে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে আবার রিপিট করছি, সেটা হচ্ছে যে সারা ওয়ার্ল্ড থিয়েটারের যে এভলিউশন পোস্ট আর্থুর পিরিয়ডে থিয়েটার অফ ক্রুয়েলটির পরবর্তী পর্যায়ে অনেকটাই সাউথ এশিয়ান ট্র্যাডিশনসের কাছে ঋণী। ইফ আই ডোন্ট সে ইন্ডিয়ান, বিকজ মানে কারোর খুব মনে হতে পারে আমি মানে ন্যাশনালিস্টিক হয়ে যাচ্ছি, তা নয়, মানে কালচারালি সাউথ এশিয়ানও যদি বলি তাহলে অনেকটা ঋণী। এবং আমাদের থিয়েটারে এই সারা বিশ্ব জুড়ে যে গ্ল্যামারের দামামা বাজছে, সেটাকে আমরা থিয়েটারে কমব্যাট করতে পারবো না। অত পয়সা আমাদের নেই, অত টেকনোলজিক্যালি আমরা অত রিচ নই। যেটা দিয়ে কমব্যাট করতে পারি, যেটা দিয়ে আমরা সত্যি ম্যাগনেট বাদ্যদের পৃথিবীতে একদম স্তম্ভিত করে দিয়েছিলাম থিয়েটার প্র্যাকটিশনার্সদের, এবং এক্সক্লুসিভলি শেক্সপিয়ার প্র্যাকটিশনার্সদের, যে এভাবেও ভারতীয় একজন পরিচালক শেক্সপিয়ারকে ভাবতে পারে না। সো উইথ দ্য ফিজিক্যালিটি। বাড়ি যাই, থিয়েটারের লোকেদের সঙ্গে বকতে থাকলে সারা রাত কথা হবে। না, বাড়ি যাই মানে বাড়ি যাওয়া মানে ওই শুধু দৈহিকভাবে বাড়ি যাওয়া, আসলে আমরা একসঙ্গেই থাকি আর কি। হ্যাঁ, এটা আমার মনে হয় বটেই তো। সময়ের জন্য। এবং একটা জিনিস ভালো লাগে যে মনীষদাকে কেন্দ্র করে, মনীষদা আসলেন বলে অশোকনগরের অনেক মানুষ আজকে এখানে থিয়েটার দেখতে এসেছেন। তাদের সূত্র ধরে জানানো যায় যে আরও অনেক থিয়েটার এখানে হচ্ছে, এবং মনীষদা আগে এখানে একবার ঘুরে গেছেন। তারা সকলে থিয়েটার দেখতে আসেন। থিয়েটার দেখতে আসাটাও আমার কাছে একটা সেলিব্রেশন, মানে থিয়েটার করার মতোই আর কি। সেটাই সকলকে অনুরোধ। আর সবসময় যে আমার ঘরেই আমার লিগাসি থাকবে এরকম হয় না, আমার ঘরের বাইরেও আমার লিগাসি থেকে যায়, যেটা আমি হয়তো জানতে পারি না। তো মনীষদারা যা কাজ করে যাচ্ছে, মনীষদাদের লিগাসি মনীষদাদের ঘরের বাইরেও কোথাও কোথাও থেকে যাবে। হয়তো ঘরের জন সে হয়তো এটা বহন করার ক্ষমতা থাকলো না, সে পারলো না, কিন্তু ঘরের বাইরে কোথাও থেকে গেল। মানে এরকম তো হতেই পারে যে আমি নাট্যমুখে 21 বছর কাজ করছি, মনীষদা অর্ধে 25 বছর হয়ে গেছে তো, মনীষদা অর্ধে হ্যাঁ বেশি হয়ে গেছে, এতদিন কাজ করছেন, কিন্তু মনীষদা আজ অনেকদিন পরে গিয়ে কোথাও অন্য একটা জায়গায় একেবারে কসবা থেকে অনেকটা দূরে গিয়ে দেখলো যে তারা কসবা অর্ঘর যে ট্র্যাডিশন সেইটা মাথায় রেখেই থিয়েটার করে যাচ্ছে বা থিয়েটারের কথা ভেবে যাচ্ছে। তারা হয়তো মনীষদাকে ওইভাবে ডিরেক্টলি জানাতে পারেনি, জানায়নি, বা জানানোর কথা ভাবেও নিরাশ। এরকম হতে পারে, আমার এটা মনে হয়। ঠিক কথা একদম। আমার একজন ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড, নাম বলছি না, খুবই অন্যরকমের একজন মানুষ। তিনি, আমি যখন খুব ভেঙে পড়েছিলাম, ভেঙে এখনো আছে ইনফ্যাক্ট, এত বছরের একটা সম্পর্ক রাজুকে ঘিরে, সেটা চলে যাওয়াটা এত নাটকীয়, সেটা দুদিক থেকেই ভীষণ অসুবিধা হয়েছিল আর কি। এক তো মানুষ হিসেবে ওকে নিজের সন্তান ভেবে ফেলা, নির্বুদ্ধিতা করা, তারপরে আবার একটা লেগেসি নষ্ট হয়ে যাওয়াটা। তখন তিনি বলেছিলেন, তা আপনি জানেনও না 7টা ইউনিভার্সের কোথায় কে ওই লেগেসিটা ধারণ করে আছে, আর এটা আপনি জানেনও না যে আর কোথায় কে এই চর্চাটাকে ধারণ করছে আর কি, কিভাবে চালাচ্ছে। ফলে এই কথাটা তুই বললি আমার খুব ইন্সপায়ার্ড লাগলো আর কি। আমার মনে হয় আজকাল ফলত যাই হোক, এইটা ভালো লাগলো যে আমাদের এরকম একটা আয়োজন আমরা করতে পারলাম, এবং এই যে ক্যাফে আড্ডা, এটা আমরা চেষ্টা করছি প্রায় দিনই আফটার দ্য প্রোডাকশন। এবং মনীষদা প্রথম দিন এসেই আমাকে বলেছিল যে এগুলো কর, তো আমি বলেছিলাম যে এগুলো প্ল্যান আছে। যে মনীষদা যেগুলো বলছে সেগুলো আমার প্ল্যান আছে, এটা কিন্তু আগে কখনো কথা বলি, তাই ওই জন্যই বলছি যে এই আর কি। আর মনীষদা যদি একটু শেষে বলো যে অমলালয়ে এসে কাজ করে কেমন লাগলো বা ইত্যাদি, তুমি যদিও লিখেছো সেটা একটা ব্যাপার, তবুও আমাদের যারা দর্শক লাইভে শুনছেন বা এখানে আছেন, আমাদের দলের যারা আছেন, তারা ওখানে কি ইন্সপায়ার হতে পারে, সেটা আর কি বলে আমরা সমাপ্তি ঘোষণা করতে পারি। আমি যেটা বারবার বলছি আমার অমলালো সম্পর্কে, সেটা হচ্ছে যে
অমলালোকে ঘিরে একটা চর্চা শুরু হয়েছে, which is very important. থিয়েটারের ঘর তৈরি করা মানে পয়সার লোক ফ্রিজ কেনে, গাড়ি কেনে, বাইক কেনে, সাউথ সিটিতে ফ্ল্যাট কিনে আবার রাজারহাটে একটা ফ্ল্যাট কেনে। কিন্তু থিয়েটারের লোকেরা কি শুধু একটা ঘর বানাবে, না সেই ঘরে এমন একটা আবহাওয়া তৈরি হবে যেখানে সারা পৃথিবীর নানা প্রান্তের মানুষের ছুটে আসতে বারবার ইচ্ছে হবে। আমি যদি সংক্ষেপে বলতে বললি একটা ছোট্ট গল্প বলে শেষ করবো আর কি। সেটা হচ্ছে আমরা কসবায় যে বাড়িটাতে থাকি সেটা আমার বাবার তৈরি বাড়ি। এখন বাবা এবং মা দোতলায় থাকেন, আমরা পুরো একতলাটা জুড়ে থাকি। তা সেখানটায় কোনো কোনো দিন আমাদের এরকম মনে হয় যে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছি, মানে 30 জন হয়তো মেঝেতে এ ওর খায়, মানে যাওয়ার মানে পা ফেলে ওয়াশরুম যাওয়ার জায়গা নেই আর কি। ওখানে ওর নাম কি ওই ছেলেটি, ওই পুলিশ ছেলেটি যে আমাদের ভয়তেক বলে একটি ছেলে, আমি বিটম ইউনিভার্সিটিতে পড়াতে গেছিলাম, ওখান থেকে একটি পুলিশ ছেলে এসে ওইখানে ওইভাবে মাটিতে শুয়ে একটা নাটক করে গেছে, যেটা সে ইউরোপে নানান জায়গায় অভিনয় করে, এদেশেও 3-4 বড় ফেস্টিভ্যালে অভিনীত হয়েছে। আবার ওইখানে কাবলাম নারায়ণ পানিক্কারজি কলকাতায় শেষবার যখন এসেছিলেন রাত্রি কাটিয়েছেন, ওখানে কানাডালজি এসেছেন ওইটুকু একটা 2.5 কাঠা জমির একটা বাড়ির মধ্যে, তার মধ্যে দলের বই ঠাসা, যন্ত্রপাতি ঠাসা, সারা ভারতবর্ষে নানা প্রান্তের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে, কিন্তু তার মধ্যেও এটা হয়। আর একবার আমি ফেস্টিভ্যালে, আমাদের যে লোকরঙ্গ যে ফেস্টিভ্যালটা হয় সেই ফেস্টিভ্যালে পুরো স্কেডিউল ঠিক হয়ে গেল, বাজেট ঠিক হয়ে গেল। তাপস বললো তুমি এখানে লিখে সই করে দাও, মানে একটা দাগ দিয়ে সই করে দাও, মানে এরপর আর কিছু হবে না, এটুকু আমরা ধারণ করে নেবো, হাত দিলাচ্ছে ভাবে হোক। তা আমি বললাম তুই কি আমার মানে অবিশ্বাস করছিস নাকি, মানে আমি বলবো যে আমি ওপরেও থেমে গেল, আর সই করা হয়নি। আর ঠিক তার আগে আমি ব্যাঙ্গালোর মাইসোরে গেলাম, ব্যাঙ্গালোর মাইসোরে একটা দলের সঙ্গে ওয়ার্কশপ করছিলাম, একটা নাটকও নির্মাণ করছিলাম। ফেরার সময় তাপসকে ফোন করে বললাম, তাপস আমার সঙ্গে না 2 জন ডাকছে, তাদের না একটা স্লট বার করতে হবে, তারা একটা 1 ঘন্টা নাটক করবে। তাপস বললো সে না হয়ে যাবে, থাকবে কোথায়? না ওই কষ্টে সৃষ্টে কসবাতেই থাকবো আর কি। তখন তাপস বললো এটা আমি জানতাম। তারপরে যেটা বললো সেটা হচ্ছে ফোন রাখারাখি বললো, আচ্ছা ঠিক করে বলো তো, আমাকে সত্যি করে বলো প্লিজ, 2 জনই তো? আলটিমেটলি অ্যাকচুয়ালি এসেছিল 5 জন কর্ণাটকা থেকে, এবং তারা কন্নড় ভাষায় নাটক করেছিল এবং তারা আমাদের নাটকে অংশগ্রহণ করেছিল। তারা ওই যে ফেস্টিভ্যালের দিনগুলোতে ওই 5 জনকে তারা খুব মানে সেলিব্রিটি একটা থিয়েটার সিনেমার অভিনেতা এবং থিয়েটার, মানে যেমন এখানে তোরা করেছিস ওখানে ওরা, নাটানা তোরা নেটে গেলে দেখতে পাবি আর কি, যে নাটানা মাইসোর ওদের একটা নিজস্ব থিয়েটার আছে, ওরা থিয়েটার তৈরি করেছে এবং একদম ইয়াং ছেলে মেয়ে দারুণ কাজ করে আর কি। সেইখান থেকে ওরা এসেছিল। আর ব্যাঙ্গালোর থেকে 2 জন এসেছিল, একজন হায়দ্রাবাদ থেকে এসেছিল। তা তখন ওরা ওই 5 দিন বা 6 দিন ফেস্টিভ্যালে ওরা কিন্তু ওইটুকু ঘরের মধ্যে মেঝেতে শুয়েছে, সমস্ত কিছু কালচারালি তো সাউথের সঙ্গে আমাদের অনেক অন্তর, সেটা অ্যাকসেপ্ট করেছে, আমাদের দলের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। ফলে একটা বাতাবরণ তৈরি করা গেছে ওই ছোট্ট একটা বাড়িকে ঘিরে। সেটা আমি এখানে খুঁজে পাই যে এই খুব অল্পই দেখেছি, তবু মনে হয় অমল আলোকে ঘিরে একটা বাতাবরণ তৈরি হচ্ছে, যেখানে থিয়েটারের লোকেরা আসলে একটা অন্য অনুরণন খুঁজে পাবে আর কি, সেটা খুঁজে পায়। আমি পাই, সকলের দায়িত্ব নেব না, আমি পাই, আমি আবারও করতে আসবো। থ্যাংক ইউ। মানে যদিও এটা সেই অর্থে কোনো
মানে বলার স্তর ছিল না যে এরকম কিছু হবে, কিন্তু আমাদের আড্ডা খুবই জমে উঠলো এবং এইসব আড্ডার কোনো শেষ নেই। আর ও আমি একটা অন্য কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে লাইভে নাও হতে পারে, লাইভের পরেও বলতে পারতাম, তবু তাই বলে দিই। সেটা হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি আমাদের দুটো নাটক নামছে। একটা 3টে থেকে সুন্দরবন নেজার সুন্দরবন রাটোৎসব কমিটির বাচ্চাদের নিয়ে তাপস একটা নাটক করেছে বাপ্পাদিত্য, সেটা খুব প্রশংসিত হচ্ছে নানান দিকে, যেখানেই অভিনীত হচ্ছে। সেই নাটকটার অভিনয় হবে। আর 3টে থেকে 4টে থেকে কৌস্তবকে দিয়ে আমরা একটা সোলো পারফরমেন্স করাচ্ছি। এটা মালায়ালাম কবিতার ইন্সপিরেশনে অন্যরকমের একটা জার্নি। আর সন্ধেবেলায় নাগ নাগিনী কথা, সেটাতে ওই সাপকে ঘিরে ভারতবর্ষের নানা প্রান্তে না, পৃথিবীর নানা প্রান্তের পুরাণে এবং লোককথায় যে রেফারেন্স আছে সেগুলোর একটা কোলাজ মতন একটা সেলিব্রেশন। তা তোমরা দল বেঁধে গেলে আমাদের মানে এই যে আজকে যে বন্ধনের সূত্রটা তৈরি হলো, অনেক দিন বাদে পিনাকি আবার দেখলাম, পিনাকি আবার যুক্ত হওয়ার জন্য হাতটা জড়িয়ে ধরলো, সেটা আর একটা উষ্ণ পাওয়া, সেটা একটা ভীষণ আনন্দের পাওয়া। আর ও সম্পর্কে আমার অনেকগুলো বিরক্তি এবং অসন্তোষের কারণ ছিল, কিন্তু একটা বয়স হয় না যখন সেইগুলো পেরিয়ে গিয়ে বোধহয় ভালো স্মৃতিগুলোই থেকে যায়। তাই ও তো আমি বলছি, ও আমাকে বলতে দিবি, ও কিন্তু নন স্টপ মানে প্রতিটা কথায় প্রতিটা মুহূর্তে আমাদের সাথে যখন কাজ করেছে ও তোমাকে সম্পূর্ণভাবে ধারণ করেছিল। আমি ওর সাথে নেমেসিস, রাতবিরেতে রক্ত পিশাচ সবটা আমি ওর কো অ্যাক্টর ছিলাম। ও ভয়ঙ্করভাবে, আমি তো তোমাকে চিনি আর ওকেও আমি অনুভব করছিলাম অ্যাজ এ অ্যাক্টর। আমি অনুভব করতাম যে ও পুরো তোমাকে ধারণ করা আছে। মানে ও যদি আবারও তোমার কাছে চলে যায়, ওর সেই ধারণটা নিয়ে ও রয়েছে অলরেডি, তোমার কাছে যেতে কোনো বাধা নেই। ভেতরের ব্যাপারটা একেবারে গুরু শিষ্যর যে ব্যাপারটা, ওটা একদম ঠিকঠাক ভাবেই রক্ষিত আছে। এটা একটা বড় তৃপ্তির ব্যাপার। আর তোমরা সবাই এসো না প্লিজ, 28 তারিখে একটু কষ্ট করে চলে আসো। নাটকের অভিনয় দেখলে আমাদের সঙ্গে এই বন্ডেজটা আরো স্ট্রং হবে। একাডেমি ঠিক আছে, আমরা এই মনীষদার যে ওয়ার্কশপটা আজকে মিস করলাম, মনীষদার খানিকটা শরীরের কারণেও, খানিকটা আমাদের এখানে লোকজন সবটা মিলিয়ে আমাদের অসময়ে যেরকম হয়ে থাকে আর কি, আমরা যদি মানে প্ল্যান করি আবার নিশ্চয়ই সেটা হবে আর কি। তবে আমি সেটা বলবো যে অ্যাজ এ ডিরেক্টর না করে অ্যাজ এ অ্যাক্টর যদি করা যায় সেটা সব মিলেমিশেই পরে নিশ্চয়ই আমি সেটা আমার বাচ্চাদের খবর দিয়ে যারা এসছে আজকে অবশ্যই সকলে আমাদের এদের সবাইকে যেরকম তো বুলদাকে আমি নিজে ফোনগুলো নাম্বারগুলো লিখে নিও। আর আমি মনীষদা একটু আলাপ করে দিই, দীপক নাগ, দীপক নাগ আমাদের এখানকার খুব পুরনো একটি নাট্যদল অনুরণন। হ্যাঁ, আমার সঙ্গে পরিচয় আছে হয়তো। আর দীপুদা অসমের থিয়েটারের জন্য একসময় খুব বড় একটি প্রতিযোগিতা মঞ্চের দায়িত্ব সামলাতেন। আর ঝুনুদীপ এখনো অ্যাক্টিং করে, হ্যাঁ সবাই পরিচয় আছি, আমি আমার দিক থেকে পরিচয় করলাম। আর আমার দলের তো তোমার পরিচয় আছে, সঞ্জীব, সুকান্ত, অসিন্দা, সৌমেন্দু, অরূপ, আরিফ, অঞ্জন, রিভু, দীপ্তসী, জয়, শাশ্বতী, এই আর কি কিছু কিছু ছেলে মেয়ে চলে গেল, সমীরণ, পিয়াসা, বুবলি। আর আমরা বাচ্চাদের সঙ্গে আমি একটু পরিচয় করাই, এদের সঙ্গে আমরা ক্লাস 4-এ 5-এ পড়ে ওরা, তখন যখন আমি ওদের সঙ্গে সহজ পাঠ নিয়ে কাজ করেছিলাম। আজকে সব লোক হয়ে গেছে। একটু আগে অরিত্র এসে দেখা করে গেছে, আমি তো চিনতেই পারতাম না যদি না বলে দিত এটা অরিত্র বলে। মানে 2 অরিত্র ছিল, আর এক অরিত্র আর এক করে আসলো না।